কেউ কাঁদে সত্যিকারের আবেগ থেকে, আবার কেউ কাঁদে অভিনয় করে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি দারুণ একটি নোভেল নিয়ে। সেটা হচ্ছে দ্য আউটসাইডার, যেটাকে আমরা স্ট্রেঞ্জারও বলতে পারি। লিখেছেন আলবার্ট কামুস। তো আমরা টাইটেলটা যদি একটু বিশ্লেষণ করি, দ্য আউটসাইডার মানে যেন মনে হচ্ছে যে আমাদের মধ্যকার কেউ না, বিচ্ছিন্ন কেউ। এর জন্য এটা অল্টারনেটিভ নাম ইউজ করা হচ্ছে দ্য স্ট্রেঞ্জার। হ্যাঁ, মানে অদ্ভুত কেউ। বিষয়টা এমন যে আমাদেরই কাউকে আমরা তার বিভিন্ন আচরণের কারণে, সেটা সঠিক আচরণই করেছে তার অবস্থান থেকে, বাট আমার কাছে সেটা তার আবেগটা ঠিকমতো সে আমার মতো করে প্রকাশ করতে পারে নাই, যার কারণে আমি তাকে কি বলছি, দ্য আউটসাইডার। তো পুরো যখন গল্পটা আমরা শেষ করব তখন তোমরা বুঝতে পারবা যে এর নামের সার্থকতা দ্য আউটসাইডার কীভাবে হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা গল্পটা শুরু করি। তো এই গল্পের যে অনেক বেশি ক্যারেক্টার রয়েছে তা কিন্তু নাই। আমরা একদম শুরু থেকে গল্পটা শুরু করি। আমাদের গল্পের প্রোটাগনিস্ট বা হিরো বা নায়ক হচ্ছে মারস। হ্যাঁ, তো এখানে এই স্পেলিংগুলো একটু দেখতে অন্যরকম লাগবে, কারণ এটা হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ থেকে নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে একটু স্পেলিংগুলো কঠিন মনে হলেও খুব একটা কঠিন হবে না। তো যাই হোক, আমাদের গল্পের প্রোটাগনিস্ট হচ্ছে মারস। তো সে থাকে আল জাজিরা বা আলজিয়ার্সে। তো এইখানে উনি কি আসলে, উনি হচ্ছে 30 বছর বয়সের একজন মিডিল এজড, আমরা ঠিক বলতে পারি না, তারও একটু নিচের দিকে আর কি, এরকম বয়সের একজন মানুষ যে একটা ক্লার্ক হিসেবে কাজ করে একটা কোনো শিপিংয়ে। তো এইখানে আসলে আলবার্ট কামুস যেটা দেখাতে চেয়েছেন, ওনার জন্ম হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের 1 বছর আগে 1913 সালে, এবং তখনই প্রথম দিকে তার বাবা মারা যান, যার ফলে যে যুদ্ধ পরবর্তী যে ভয়াবহতা, এটা উনি নিজে খুব বেশি ফেস করেছেন এবং এই নোভেলটার মাধ্যমে সেটাই তুলে ধরেছেন। হ্যাঁ, তো আমাদের এই মারস কি হলো, উনি তো কোথায় কাজ করে তোমাদের বললাম। তো মারস হচ্ছে গিয়ে একটা চিঠি বা টেলিগ্রামের মাধ্যমে সে জানতে পারে যে তার মা মারা গেছে। তো তার মা কোথায় থাকে? তার মা একটা বৃদ্ধাশ্রমে থাকে, কারণ সেখানে বাসায় তাকে দেখাশোনার কেউ নাই। তো তার মা মারা গেছে। তো এইটা শুনে তার মধ্যে তেমন কোনো ফিলিংস হয় না। আচ্ছা, চিন্তা করো, আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস হচ্ছে আমাদের মা। যে মারা গেলে আমরা মনে করি যে আমাদের পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়, বাট আমাদের মানুষের মনে তো ঠিক আছে, মা মারা গেছে না গেছে, বয়স হয়েছে, মারা গেছে, তার কাছে ফিলিংটা এমন, বা মারা তো একদিন যেতেই হবে, মারা গেছে। তো এইবার সে হচ্ছে তার মায়ের যে লাস্ট ফিউনারেল, সেখানে পার্টিসিপেট করবে বলে তখন বের হয়। তো সে বাস যোগে সেখানে যায়। তো যাওয়ার পথে সে গাড়িতে পুরোটা রাস্তায় ঘুমায়। চিন্তা করে, একজনের মা মারা গেলে কী করে সে ঘুমাতে পারে, আমরা তো এটাই মনে করবো, তাই না? তো সে পুরোটাই ঘুমিয়ে যায় এবং যাওয়ার পরে ওকে, তার মার নাম হচ্ছে যে মামান। তো ওখানে যে ফিউনারেল ডিরেক্টর আছে সে বৃদ্ধাশ্রমের, তার সাথে তার তোমার হচ্ছে মায়ের এখানে ফিউনারেলে আসবে বলে তার সাথে তার কি হয়, মারসের দেখা হয়। তখন মারস বলে যে, ফিউনারেল ডিরেক্টর বলে যে তোমার মা তো মারা গেছে, তো যে কেয়ারটেকারের কাছে যাও, সে হচ্ছে কফি নিয়ে তোমার মাকে রাখা আছে, তুমি একটু গিয়ে দেখো। তো কফিনের কাছে গিয়ে দেখে যে সেটা হচ্ছে শিল মারা হয়ে গেছে। তো বলে যে না, থাকে, দেখবো না। থাকে না যে কেউ মারা যাওয়ার পরে আমরা একজন তার মুখটা খুলে খুলে দেখাই। তো হচ্ছে গিয়ে কেয়ারটেকারও সেটা করতো, বাট তার মায়ের মুখটা সে আরও জোর করে দেখতে চাইবে, তার না করে দেখো হইলো কি, তাকে বলে যে তোমার মাকে তোমাকে দেখায়। তো বলছে না, ঠিক আছে, ইটস ওকে, দেখানো তার দরকার নাই। এইবার তাদের সিস্টেম অনুযায়ী রাতে কি করতে হবে, রাতটার জাগতে হবে তার মায়ের কফিনের পাশে। তো আমাদের মারস তার মায়ের কফিনের পাশে রাতে রয়েছে, বাট সে কী করছে, সিগারেট খাচ্ছে, সে কফি খাচ্ছে, সে গল্প করছে, আড্ডা দিয়ে তার টাইমটা পার করছে। মানে মা মারা গেছে যে একটা করুণ বা একটা স্যাড ফিলিংসটা, এটা তার মধ্যে মানে ইনার এক্সপ্রেশানে আছে কিনা আমরা জানি না, বাট আউটার এক্সপ্রেশানে নাই। ইনার এক্সপ্রেশানে থাকতে পারে, বাইরের লোকজন দেখে বুঝছে না। তো পরের দিন তার ফিউনারেলে, যে এখানে থমাস প্যারেজ বলতে যে ব্যক্তি, সেখানে তার মাম্মান বা তার মায়ের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। ইনি একজন বৃদ্ধ মানুষ। তো বৃদ্ধরাকে নর্মালি তাদের ফিউনারেলে পার্টিসিপেট করতে দেওয়া হয় না, বাট থমাস প্যারেজ তাকে পার্টিসিপেট করতে দেওয়া হয়, কারণ তার মায়ের সাথে তার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং তার মা রিকোয়েস্ট করেছিল যে সে যেন তার ফিউনারেলে কী করে, পার্টিসিপেট করে। তো সেদিন ছিল প্রচণ্ড রোদ, যার কারণে এই লোকটা গরমে বারবার কী হয়ে যাচ্ছিল, অজ্ঞানও হয়ে যাচ্ছিল, এরকম একটা সিন দেখা যায়। তো দেখা গেল যে তার মায়ের যখন ফিউনারেল কমপ্লিট হইল এবং কি হলো ফিউনারেলে, মানুষ কিন্তু সেগুলোর ব্যাপারেও খুব একটা বেশি জানে না। মানে তারা তো
মনে পড়ছে না। তো সে তখনই আবার গাড়ি যোগে তার কর্মস্থলে সে ফিরে আসলো। তো সেই দিনটা ছিল শনিবার। তো ফিরে এসে পরের দিন রবিবার তো এমনিতে তাদের হচ্ছে হলিডে। তো সে কী করেছে, রবিবার দিন সকালেই সে হচ্ছে সমুদ্রে চলে গেল স্নান করতে। সমুদ্রে গিয়ে সে গোসল করছে, সাঁতার কাটছে, তার যা খুশি তাই করছে, চিন্তা করো। দিয়ে ওইখানে তার দেখা হয় তার একটা প্রাক্তন কলিগের সাথে, যার নাম হচ্ছে ম্যারি কার্ডোনা। হ্যাঁ, এই ম্যারির সাথে এবার হচ্ছে মারসের দেখা হয়, এবং ম্যারি তার বিলাপডও বলা যায়। হ্যাঁ, তো ম্যারির সাথে সে সেখানে ভালো একটা টাইম স্পেন্ড করে। তারপরে তারা দুপুর একসাথে লাঞ্চ করে, আবার হচ্ছে গিয়ে সন্ধ্যার দিকে তারা কমেডি মুভি দেখে। চিন্তা করো, কালকে মা মারা গেছে, আজকে সে কমেডি মুভি দেখছে, তাই না? কমেডি মুভি দেখে ইভেন রাতটাও ম্যারির সাথে সে তাদের নিজেদের মতো করে পার্সোনাল টাইম স্পেন্ড করে। ম্যারির সাথে সে এনজয়মেন্টের মধ্য দিয়ে পুরোটা রাত পার করে, এবং ভোরে ঘুম থেকে উঠে মারস দেখে যে ম্যারি চলে গেছে। তো হচ্ছে গিয়ে সেদিনটা কি, ম্যারি চলে গেছে বলে এখন হচ্ছে তার কাছে খুব একটা ভালো লাগছে না। তার কাছে যেহেতু ভালো লাগছে না, তখন সে দুপুর পর্যন্ত শুয়েই থাকে। বিকেলের দিকটা সে কী করে, দেখা যাচ্ছে যে বেলকনির দিকে যায়, রাস্তায় মানুষজন যাচ্ছে আসছে, এগুলো সে দেখে তার টাইমটা স্পেন্ড করে, এবং পরের দিনই সে একেবারে তার কাজে চলে যায়। দেখো, তার অফিসের সবাই তো স্ট্রেঞ্জ যে এটি কী করে সম্ভব, তার মা মারা গেল আগের দিন, আর সে হচ্ছে সমুদ্রে ঘুরে আসলে এভাবে কমেডি মুভি দেখছে, আবার পরের দিন হচ্ছে কি সে অফিস করছে, তার কোনো অসুবিধা নাই। তো অফিস করার পরে দুপুরে সে বন্ধুদের সাথে আবার লাঞ্চ করে সে আবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। তো বাড়ি ফিরে আসতে গিয়ে তার সাথে দেখা হয় ফার্স্ট অন হচ্ছে সালমানো নামে এক তার নেইবারের সাথে। হ্যাঁ, এবার মারসের দেখা হচ্ছে সালমানো নামে এক নেইবারের সাথে। তো একটু বলে রাখি, এই সালমানোর কী রয়েছে, একটা ডগ রয়েছে, যে ডগটা সব সময় ঘেউ ঘেউ করে, এবং সে হেয়ারলেস বলা যায়, শোনা যায় না, প্রচুর বিরক্ত করে, এত সব সময় চিৎকার করে। তো সালমানো তার ডগের উপরে খুব বিরক্ত। বাট একটু বলে রাখি, এই ডগটা কিন্তু একসময় হারিয়ে যায়, এবং সালমানও তখন প্রচুর কান্নাকাটি করে তার ডগের জন্য। মানে তার ডগটা সবসময় ঘেউ ঘেউ করতো, এটা তার কাছে যেমন ভালো লাগতো না, তেমনই আবার যখন হারিয়ে গেছে সালমানও প্রচুর কষ্ট পায়, তাকে খুব ভালোবাসতো, সে কান্নাকাটি করে, ভেঙে পড়ে, এবং সমাজ তার এই জিনিসটাকে খুব বাহবা দিচ্ছে। হ্যাঁ, দেখো, সালমানও তার ডগের প্রতি খুব বিরক্ত ছিল, বাট ডগ মারা যাওয়ার পরে যে সে তার অনুভূতিটা প্রকাশ করতে পেরেছে, বাইরের তার আউটার এক্সপ্রেশনটা সমাজ যা চায় তেমনই হয়েছে, যার কারণে সমাজ এটাকে খুব বাহবা দেয়। সালমানও কিন্তু আমাদের কাছে অ্যাকসেপ্টেড। বাট মারস, তার মা মারা গেছে, সে এমন কর্মকাণ্ড করে বেড়াচ্ছে নির্লিপ্তর মতো, তার হচ্ছে গিয়ে কোনো শোক নাই, যেটা আমরা সমাজ কি করতে পারছি না, তাকে আমাদের মতো করে মেনে নিতে পারছি না, তাই তো? এবং তার আরেকটা নেইবার বা ফ্রেন্ড বলা চলে, রেইমন্ড, তার সাথে তার দেখা হয়। হ্যাঁ, মারসের সেই রাতেই, এবং রেইমন্ড তাকে কি করে, ডিনারের জন্য ইনভাইট করে। তো এবার মারস হলো রেইমন্ডের বাসায় রাতে ডিনার করে, এবং ডিনার টাইম এবার রেইমন্ড বলে, তার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করে, যে সে হচ্ছে একটা, তার রেইমন্ডের একটা মিস্ট্রেস আছে, তার মানে তার একটা বিলাভড আছে, যার সাথে একটু তার ঝামেলা চলছে, মানে বা রক্ষিতাও বলা যায়। তো ঝামেলা চলছে কারণ রেইমন্ড তাকে বেশ কিছু টাকা দিয়েছে, সে আরও তার কাছে টাকার ডিমান্ড করে, নাহলে তার সাথে তার ভালো সম্পর্ক থাকবে না। ইভেন তার মিস্ট্রেসের যে ভাইটাকে বলা হয় অ্যারাব, তো অ্যারাবের কে দিয়ে তাকে বিভিন্ন মারার হুমকিও দেয়। এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে। ধরুন রেইমন্ড মারসকে বলে, আমাকে একটা হেল্প করতে হবে। তো মারস বলো কীভাবে তোমাকে সাহায্য করতে পারি। তো রেইমন্ড বলে যে তুমি আমাকে একটা কী করো, লেটার লিখে দাও, একটা চিঠি লিখে দাও, যে চিঠিটা হবে যে আমি আমার মিস্ট্রেসের কাছে বলবো যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি যা করেছি সব খুব ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমরা আগের মতো আবার সম্পর্ক জিয়ে রাখতে চাই, মানে একটু ফ্লাটারিং টাইপের কথাবার্তাগুলো লিখে দাও। তো এবার দেখো, মারস কিন্তু এটা একটা ভুল করছে সে, কারণ সে জানে যে রেইমন্ড বাস্তবে এটা বলতে চাচ্ছে না, তাকে শুধুমাত্র কোনোভাবে হাতিয়ে নেওয়ার জন্য এটা করতে চাচ্ছে, কিন্তু সে সমাজ বা তার যে বিবেকবোধ এটার ঊর্ধ্বে গিয়ে বন্ধুত্বের জন্য সে এই কাজটা করে, সে তাকে চিঠিটা লিখে দেয়। তো এরপরে হচ্ছে গিয়ে দেখা যায় যে মারস এবং ম্যারি একটা ভালো টাইম স্পেন্ড করছে সকালে, এবং ম্যারি এসে মারসকে বলে যে তুমি আমাকে বিয়ে করো। তো মারস বলে যে বিয়ে মানে আমি বিয়ে করব যদি তুমি চাও, বাট আমার কোনো ইচ্ছা নাই যে আমি বিয়ে করব। দেখো, একটা সে তার সাথে হচ্ছে যে এনজয়মেন্টের দিক দিয়ে ঠিক আছে, বাট মানে বিয়ের তার কোনো অনুভূতি নাই। তবে হ্যাঁ, বিয়ে করবে যদি মারো চাই বা ম্যারি চাই, কিন্তু বিয়ের ব্যাপারে তার কোনো আগ্রহ নাই, বা আমি তোমাকে ভালোবাসি এই কারণে বিয়ে করবো এমনটাও না, জাস্ট তোমার ইচ্ছা পূরণ, যে তুমি বিয়ে করতে চাও তাই বিয়ে হবে। চিন্তা করো যে এটা বিয়েটা তার কাছে কতটা মিনিংলেস, যেটা আমাদের কাছে, তোমার আমার কাছে কতটা মিনিংফুল, তাই না?
তো এরকম কথাবার্তা তাদের মধ্যে চলে। এমন সময় তারা রেমন্ডের বাসা থেকে একটা চিৎকার শুনতে পায়। তো তারা তখন ওখানে যায়, যে দেখে যে পুলিশও আছে। কেন? কারণ রেমন্ড কী করছিল ওই মুহূর্তে, তার যে মিস্ট্রেস তার সাথে মারামারি করছিল, মিস্ট্রেসকে পিটাচ্ছিল, যার কারণে পুলিশ এসে উদ্ধার করে এবং রেমন্ডকে পুলিশ কী করে, গ্রেপ্তার করে নিয়ে যায়। তো রেমন্ড ওই সময় বলে যে মারুস, তোমাকে কিন্তু আবারও আমাকে হেল্প করতে হবে, তুমি একটু সাক্ষী হিসেবে আমার এসো, আমার জন্য কাজ করো। তো মারুস বলে যে ঠিক আছে করব, এবং সে তাকে সেখান থেকে ছুটিয়ে নিয়ে আসে। নিয়ে আসার পরে এবার হচ্ছে গিয়ে আমাদের মারুস, ম্যারি আর রেমন্ড এরা তিনজন বলে যে মারুসের একটা ফ্রেন্ড আছে ম্যাসন, তো ম্যাসনের কাছে চলো আমরা যাই। ম্যাসনের একটা হচ্ছে যে বিচে একটা তার কি আছে, রিসোর্ট আছে, তো চলো আমরা ওখানে একটু ঘুরতে যাই। তো ঘুরতে এসেছে ম্যাসনের সেই বিচে, ম্যাসনের সেই একটা বিচে তারা ঘুরতে এসেছে, যেখানে ম্যাসনের রিসোর্ট আছে। হ্যাঁ, তো এবার হচ্ছে গিয়ে এরা তিনজন ঘুরছে। এমন সময় রেমন্ডের আর হচ্ছে মারুসের সাথে দেখা হয় এই যে আরবদের। এখানে দুজন বালক ছিল, তার মধ্যে একজন ছিল যে রেমন্ডের যে মিস্ট্রেস তার ভাই। তো তাদের সাথে বাকবিতণ্ডা হয়, এবং যেহেতু তার বোনকে সে মেরেছিল, প্রতিশোধ নিবে, এজন্য অ্যারাব কী করে, ছুরি আঘাতে রেমন্ডকে একটু আঘাত করে। তো রেমন্ডের কেটে যায়। তখন ম্যারুস কী করে, রেমন্ডকে আবার বাসায় নিয়ে যায়, মানে ম্যাসনের বাসায় নিয়ে যেয়ে তার হচ্ছে ক্ষত স্থানটা পরিষ্কার করে দেয়। পরিষ্কার করে দিয়ে তারা আবার কি হয়, বিকেলে ঘুরতে বের হয়। তো বিকেলে ঘুরতে বের হয়ে তারা আবারও অ্যারাবের সাথে দেখা হয়। তখন এবার রেমন্ড কী করে, অ্যারাবকে গুলি করবে বলে স্থির করে। ওই সময়ে ম্যাসন রেমন্ডের হাত থেকে পিস্তলটা কেড়ে নেয়, কারণ বলে যে এই মুহূর্তে আরাম কি আছে, নিরস্ত্র আছে, এই মুহূর্তে যদি তুমি তাকে গুলি করো তাহলে তোমার একেবারে মৃত্যুদণ্ড হবে, এবং নিরস্ত্র মানুষের সাথে যুদ্ধ করতে নাই। এই জিনিসটা বলে সে কী করে, এখানে রেমন্ডকে গুলি করা থেকে আটকায়। তা আবার বিকেলের দিকে কি হয়েছে, রেমন্ড এবার হচ্ছে আমাদের মারুস একাই ঘুরতে বের হয়েছে, এবং ওই সময়ে রেমন্ডের পিস্তলটা কিন্তু তার কাছেই ছিল। তো ঘুরতে বের হয়ে আবারও দেখে যে ওই যে অ্যারাব, সে হচ্ছে এরকম ছুরি উঁচু করে আছে, এবং তখন প্রচুর শান, মানে সূর্যের কিরণটা দিচ্ছে, তো সূর্যের আলোতে একটু চকচক করছে, যার ফলে এটা খুব বিরক্ত লাগে কার কাছে, মারুসের কাছে। তো সে হচ্ছে বিরক্ত লাগে, আর তার কাছে এখন অস্ত্র আছে, তার সাথে যুদ্ধ করাই যায়। যেহেতু গরম, মানে সূর্যের হিটে সে এখন অনেক বেশি, তার মাথাটা গরম হয়ে আছে, উত্তপ্ত অবস্থায় আছে, মেজাজ খারাপ। এখানে সূর্যের হিটটা মূলত তার যে মানসিক অবস্থা, চাপ, মেন্টালি স্ট্রেস, এইটাকে বোঝানো হয়েছে। এত স্ট্রেসের ফলে ওই যে তার চোখে এসে করছে, রেটা পড়ছে ছুরির, এটা তার কাছে বিরক্ত লাগে বলে সে সেখান থেকে তাকে গুলি করে, এবং অ্যারাবকে সে কী করে, মারুস হত্যা করে, প্রায় 5টা মতো গুলি করে তাকে, হ্যাঁ, দিয়ে গুলি করে হত্যা করে। এবার কি হয়, আমাদের মারুস কী হলো, এবার মারুস অ্যারেস্টেড পুলিশের কাছে, কারণ সে এখন কিলার, একজন খুনি, একজনকে মেরে ফেলেছে। এবার তাকে কি করা হয়, জেলে নিয়ে যাওয়া হয়। তো নিয়ে যেয়ে তার যে উকিল, তিনিও খুব তার উপরে বিরক্ত, কারণ মারুস কি করে না, মানে সে ভুল করেছে এটা সে স্বীকার করে না, তার অনুতপ্ত বোধই হয় না, তার নিজের উকিলও তার উপর বিরক্ত। তো দেখা গেলো যে তার হচ্ছে এখন কেসটা কোর্টে উঠবে, যার কারণে মারুস ওয়েট করছে। তো পরের দিন খুব ভোরে কেসটা কোর্টে উঠে। তো কেসটা যখন কোর্টে আসে, তো ওই সময়ে তোমার তার মায়ের ফিউনারেলে যে ছিল, ফিউনারেল ডিরেক্টর, কেয়ারটেকার বা আরও লোকজন যারা ছিল, সবাই কোর্টে এসে উপস্থিত হয়, যত সাংবাদিক যা আছে সবাই উপস্থিত হয়, এবং কোর্টে তার বিচার মূলত হবে যে সে কেন অ্যারাবকে হত্যা করলো। এবার অ্যারাবকে হত্যা করলো কেন, এইটা বাদ দিয়ে দেখা গেল চলে গেল যে হ্যাঁ, মারুস এমনই একজন মানুষ যে তার মায়ের মৃত্যুতে কাঁদেনি, সে তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেনি, যেটা আমরা বাহিরের লোকজন, আমরা সমাজ দেখতে পাইনি। সে ভেতরে কেঁদেছে কিনা, শোক হতে ছিল কিনা, সেটা তার ব্যাপার, বাট আমরা দেখতে পাই নাই। এটা হচ্ছে আমাদের মেন বিষয়। দেখা গেল যে তাকে নিয়ে আসা হলো যে সে একজনকে হত্যা করেছে, যেটার বিচার হবে, বাট ঘটনাটা ঘুরে গেল যে হ্যাঁ, কেন সে তার মা, এখন এইটার উপরেই বিচার, যে সে তার মায়ের মৃত্যুতে কেন কোনো শোক প্রকাশ করলো না। এখন হচ্ছে যিনি যে এক্সামাইনিং ম্যাজিস্ট্রেট ছিলেন, উনিও তখন লাস্টে বললেন যে না, এই লোক তো হচ্ছে গিয়ে খুবই একটা, তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করলো না, এমন একটা নির্লিপ্ত মানুষ যে হচ্ছে সমাজের জন্য অনেক বেশি ঝুঁকি, মানে রিস্কের মধ্যে রয়েছে, যাকে নিয়ে সমাজ, সে একটা মাতাল মানুষ, তাকে ছাড়া যাবে না, তাকে কি করতে হবে, জেলে বন্দি রাখতে হবে, এবং তারকে রায় দিল যে তার শিরচ্ছেদ করে তার মৃত্যু হবে। হ্যাঁ, তো সে যখন জেলে ছিল তখন হচ্ছে তোমার তার বিলাভড ম্যারি তার সাথে দেখা করতে যেত, এবং সে বলেও ছিল যে না, তোমার একটু ভালো কিছু হবে, তোমাকে এখান থেকে মুক্তি করিয়ে নিয়ে যাব, যে আমরা বিয়েও করব। বাট মারুস কী হলো, লাস্টে তার রায় আসলো যে তার শিরচ্ছেদ করা হবে।
তো এতদিন মানুষ জেলের মধ্যে থাকতে থাকতে জেলের জীবনটা অনেকটা সে অ্যাডাপ্ট করেও ফেলেছিল, যদিও তার দেখা যাচ্ছে যে বাইরের জীবন বা নারী এগুলো ছাড়া তার থাকতে বেশি কষ্ট হচ্ছিল, তারপরে সে অনেকটা অ্যাডাপ্ট করে ফেলেছিল। এবং মারসের ব্যাপারে আরও একটা তথ্য দিই যে মারসের যখন অফিসে যায় তার বস যখন তাকে একটা বলে যে তোমাকে হচ্ছে প্রমোশন দেওয়া হয়েছে, প্রমোশন দিয়ে তোমাকে ফ্রান্সে পাঠানো হবে, তো মারস বলে যে ইটস ওকে, মানে তার কোনো ফিলিংস নাই যে হ্যাঁ আমার প্রমোশন হয়েছে আমি যাবো বা যাবো না। ওর জীবনে যখন যেটা আসে তখনই সে সেটাকে অ্যাকসেপ্ট করতে প্রস্তুত, এমন একটা বিষয় কিন্তু এই মারসের মাধ্যমে বোঝানো হয়েছে। তো শেষের দিকে যখন যাজকেরা আসে, মারসের কিন্তু আবার মানে মৃত্যুর পরে পুনর্জন্ম বা গড এটার প্রতি কোনো বিলিভ ছিল না, হ্যাঁ। তো যাজকেরা এসে তাকে ক্রস দেখায় এবং বলে যে দেখো তুমি হচ্ছে যে গডে বিশ্বাস করো। তো সে বিশ্বাস করতে চায় না এবং তাকে জোর করে বিশ্বাস করাতে চাইলে সে যাজককে গলা টিপে ধরে, তার সাথেও মারামারি করে। তো মারস লাস্ট পর্যন্ত এটাই বিশ্বাস করে যে মৃত্যু খুব স্বাভাবিক জিনিস, মৃত্যু আসবে এবং আমি সেটাকে হাসি মুখে বরণ করে নিব, এবং যখন মানে ফিউচারে কী হবে এটা তার দেখার বিষয় না, বর্তমানে যা হওয়ার তাই হবে, এটাই তার কথা। তার মা মারা গেছে, বয়স হয়েছে, মারা যাবে, আমিও মারা যাবো, ইটস সিম্পল, মারা চাইতে হবে যাবে। মানে তার এ নিয়ে কোনো যে মানে সমাজ যেটা আমরা চাই যে হ্যাঁ সে তার অভিব্যক্তি প্রকাশ করুক, সে এমন কাজটা কখনো করেন নাই। তো এইভাবেই দেখা যায় যে এই নোভেলটা শেষ করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা চলো এবার এই নোভেলের থিমগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। থিমগুলোর মধ্যে যেমন রয়েছে মিনিংলেস অফ লাইফ অ্যান্ড অ্যাবসার্ডিটি, এই জীবনটা কি অর্থহীন, জীবনের কোনো মূল্য নেই। লাস্ট পর্যন্ত মানুষ স্বীকার করে যে এই জীবনটা অর্থহীন, এবং এই সমাজটাকে দেখানো হয়েছে যে যেখানে কি একটা মানুষ সমাজ যা চায় তেমন আচরণ করতে হবে, মানে সে যা ফিল করছে তেমন আচরণ করবে, আসলে এমনটা না। এবং রয়েছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সপিরিয়েন্স। দেখো আমাদের মানুষ কিন্তু অলওয়েজ তার ফিজিক্যাল এক্সপিরিয়েন্সের উপরে এই কী ছিল ইম্পর্টেন্সই দিয়েছে। ফিজিক্যাল এক্সপিরিয়েন্স বলতে যে সে হচ্ছে ফিজিক্যাল লাভ মেকিংয়ে ম্যারিজ সাথে করেছে বা এটার প্রায়োরিটি দিতে, এমনটাই যে অনলি বোঝানো হয়েছে তা না, এর সাথেও এই পৃথিবীতে যা ঘটার তাই ঘটবে, যখন যেটা হওয়ার সেটাই হবে। এই যে তার মধ্যে যে রিয়ালিটি বা ফিজিক্যাল এক্সপিরিয়েন্স, হ্যাঁ এটার উপর কিন্তু একটা ইম্পর্টেন্সই দেওয়া হয়েছে। এবং দেখো রয়েছে সোসাইটি ভার্সাস ইন্ডিভিজুয়াল। আচ্ছা, মারস কি চাইছে, তার মনের কী অবস্থা, এটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি না, বরং আমাদের সমাজ কি আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, এটা আমাদের দেখার বিষয়। আমরা হচ্ছে নিজের সমাজকে নিয়ন্ত্রণ করি না, সমাজের মাধ্যমে আমরা কি হই, নিয়ন্ত্রিত হই। ব্যাপারটা কিন্তু এমনই বোঝানো হয়েছে, হ্যাঁ, যে মারস কেন তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করলো না, এই বিচারই হচ্ছে যখন সে হচ্ছে বিচারের আসামি, কি যে কারণে সে কেন একজনকে খুন করেছে, কেন খুন করলো এটা প্রায়োরিটি পাবে, তা না করে প্রায়োরিটি পেলো কেন সে শোক প্রকাশ করলো না। আবার দেখো যে ডেথ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, এবং লাস্ট পর্যন্ত যখন তাকে বলা হলো যে সে মারা যাবে, প্রথম দিকে সে জেল থেকে পালানোর চেষ্টা করলেও সে পরে তার ডেথটাকে কি করে মেনে নেয় যে হ্যাঁ আমার মার বয়স হয়েছিল, সেও মারা গেছে, আমি জন্মগ্রহণ করেছি মানে আমিও মারা যাবো, ঠিক আছে, আমি আমার সমাজ এভাবে চাইছি তো আমি এভাবেই মারা যাবো, তাতে কোনো অসুবিধা নেই। দিয়ে তার ডেথ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো যে সালমানও তার ডগকে পছন্দই করতো না, সবসময় আমায় ইরিটেট করতো ডগ, যার কারণে তার বসে বিরক্ত ছিল, সে সালমানও যখন ডগ হারিয়ে যাওয়ার ফলে তার বহিঃপ্রকাশ ঘটাতে পারলো যে হ্যাঁ আমি খুব কষ্ট পাচ্ছি, কান্নাকাটি করলো, সমাজে বিষয়টাকে খুব বাহবা দিল। বাট আমাদের মারস কী করেছে, তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করতে পারে নাই, মানে এক্সপ্রেশন যে বাইরের এক্সপ্রেশনটা সেটা দেখাতে পারে নাই, যার কারণে তাকে মৃত্যুদণ্ড একরকম দেওয়া হলো। চিন্তা করো যে সে খুনের অপরাধে দণ্ডিত হলে এমন না, তার ফোকাসটা চলে গেল যে কেন সে তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করলো না। তো এই বিষয়গুলো আসলে এই উপন্যাসটার মাধ্যমে আলবার্ট কামুস তুলে ধরেছেন। তো কেমন লাগলো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো, কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবে, আল্লাহ হাফিজ।